আমার 7 বছরের মেয়ে পুতুল খেলতে খেলতে রিনরিনে স্বরে বলল, সাথী আন্টি মারা যাবে, খুব বিশ্রীভাবে মারা যাবে, ঘাড় ভেঙে পা থেতলানো অবস্থায়। আমি সেলাই করছিলাম, চমকে ওর কথা শুনলাম। মেয়েটা কথা বলে খুব কম, এখন কম বলে। 7 মাস আগে অনেক কথা বলতো, হড়বড় করে বকবক চলতেই থাকতো, সারা দিন কথা বলতো। আমরা ওর কথা যন্ত্রণায় অতিষ্ঠ হতাম। ওর বাবা একদিন ওকে কথা বলার জন্য কঠিন ধমক দিলেন। সেদিনও হাসি মুখে বলল, আর 1 বছর কথা বলবো, তারপর আর কোনোদিন কথাই বলবো না। ফারহান উঠে এসে ওকে চড় দিল। চড় খেয়ে অহনার কোনো বিকার হলো না। সে আগের মতোই ট্রেনের গতিতে প্রশ্ন করতে লাগলো, আকাশ কেন নীল? হাতির দাঁতের রং সাদা না হয়ে গোলাপি হতে পারত, হলো না কার জন্য? মশা সারাদিন কামড়ায়, রাতে মশা ঘুমাতে পারে কি? এইসব হাবিজাবি কথা, কথার পিঠে উত্তর দিয়ে শেষ করা যায় না। অহনা নতুন কথা শুরু করে, নিত্য নতুন প্রশ্ন জানতে চায়। এখন যেমন জানতে চাইছে মানুষ অন্ধকারে কি করে। যথারীতি ও 10টা প্রশ্নের একটা উত্তর দেয়া হয়। ফারহান এসবের ভেতর নেই, ও আছে ওর তালে। অফিস বাসা ব্যবসা অফিস, এই চতুর্ভুজে ফারহান ঘোরে। আমি আগে একটা স্কুলে চাকরি করতাম, ক্লাস 7-এর ধর্ম শিক্ষক। বাচ্চারা ধর্ম পড়তে চায় না, আমি গল্প বলে বলে ওদের পড়াতাম। শিশুদের আমার খুব ভালো লাগে। রাস্তায় ফকিন্নির কোলে শিশু দেখলে আমার মায়া হয়। মনে হয়, আহারে, বাচ্চাটা জানেও না ওর মা ওকে পণ্য বানিয়ে পয়সা রোজগার করে। আমাদের রহন ওখানেই পড়তো। এত কথার ভেতর দরকারি কথা হলো, এখন আমি চাকরি করি না, মানে অহনের রোগটা ধরার পর ছেড়ে দিয়েছি। অহনের খুব জটিল রোগ হয়েছে। 1 লক্ষ জনের ভেতর একজনের হতে পারার চান্স থাকে। অহন জন্ম থেকে এই চান্স নিয়ে জন্মেছে। রক্তের কঠিন অসুখ, রক্ত তৈরি হয় না, হলেও খুব কম। এতে আমাদের হাত নেই। ফারহান অহনের স্কুল বন্ধ করে দিল। অসুস্থ মেয়ে স্কুলে গিয়ে কি হবে? আমি ফারহানের কোনো কথাই কখনো প্রতিবাদ করি না। তাছাড়া শুরুতে দেখতাম চিকিৎসা খরচ অনেক, এখন আমরা অবশ্য হাসপাতাল থেকে ফ্রি ওষুধ পাই। ওষুধ কোম্পানি এই রোগের ওষুধ আবিষ্কারের জন্য নিরলস কাজ করে চলেছে। অহন হয়েছে তাদের স্যাম্পল প্রোডাক্ট ফর টেস্টিং লিভিং অর্গান, বা সোজা বাংলায় মানুষ গিনিপিগ। বিষয়টাতে আমার মোটো ইচ্ছা ছিল না। অহন নিজে সম্মতি দিয়ে ওদের থেকে ওষুধ নিয়েছে। আর যাই হোক, আমার বাচ্চাকে আমি গিনিপিগ বানাতে পারি না। অহনের স্কুল বেশ কয়েকজন বন্ধু ছিল, ছেলের সংখ্যা বেশি, মেয়ে কম কেন? অহনাকে জিজ্ঞেস করলে মুখ টিপে হাসতো। পরে জানলাম ছেলেরা নাকি তুলনামূলকভাবে কম ডেঞ্জারাস। তবে মেয়ে বন্ধুও ছিল, ওরা অহনের জন্য শেষ দিনও কেঁদেছে। ছেলেরা কেঁদেছে বেশি। অহনের মতে ছেলেরা সবাই ওকে সেফ ভাবত। অহনের মতো 6 বছর বয়সী মেয়ের মুখে এসব কথা নিতান্ত বেমানান। আমি অহনের বহু উদ্ভট কর্মকাণ্ডের সাক্ষী, আমার খারাপ লাগেনি। উদ্ভট কর্মকাণ্ডের 2-একটা উদাহরণ দেই। যেমন ধরুন, যেখানে সেখানে হিসু করতে চাওয়া। অহন ক্যারেক্টারলেস মানুষদের কাছাকাছি থাকলে তাদের ওখানে হিসু করে। অহনের এই বিষয়টা আমি আগে বুঝতাম না। স্কুলের রিইউনিয়ন উপলক্ষে টাকা জমা দিতে গিয়ে টের পেলাম। কেশিয়ার বাকি ভাই এখনো আছেন। তিনি আমাদের সময় থেকে নাম করা লুচ্চা। মেয়েরা একা গেলেই বুকে খামচি দেন, সুযোগ পেলে পায়জামার ভেতর হাত ঢুকিয়ে দিতে চান। আমার ওনাকে দেখে বমি পেল। লোকটা একবার আমার পাছা কসলে দিয়েছিল। বাসায় এসে কাঁদতে কাঁদতে জ্বর চলে এলো, কাউকে বলতে পারিনি। আম্মাকে বললে আম্মা বলতো, তুই পাছা নাচাবি আর লোকজন না হাতায় থাকবে, সব দোষ তোর, তোর পাছার দোষ। মুখ ঢেকে টাকা জমা দিতে গেলাম, তাও বাকি ভাই চিনে ফেললো। হাসি হাসি মুখ করে জানতে চাইল এখন কোথায় থাকি, জামাই কি করে। লোকটার চোখ শরীর ঘুরে বেড়াচ্ছে, টের পেয়ে বারবার ওড়না টানছি। খুচরা টাকা নিতে গিয়ে বাকি ভাই আমার হাত ধরে ফেললেন। হাত ছাড়াতে যাব, অহন মিষ্টি গলায় বলল, আম্মু আমি হিসু করে দিয়েছি।
কথাটায় বাকি ভাই যেমন চমকালো, আমি আতঙ্ক নিয়ে দেখলাম অহন বাকি ভাইয়ের চার্জে লাগানো মোবাইলের ওপর হিসু করে দিয়েছে। মোবাইল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অহন খুশিতে লাফিয়ে লাফিয়ে বলল, আম্মু দেখো দেখো। বাকি ভাই আমার হাত ছেড়ে মোবাইলের দিকে দৌড়ে গেল। অহনের হাত ধরে আমি দ্রুত পালিয়ে এলাম। আসার সময় খেয়াল করলাম অহন পেছন ফিরে বাকি ভাইয়ের দিকে তাকিয়ে হাসছে। অদ্ভুত রকমের ঠান্ডা কৌতুক মিশ্রিত হাসি। ফারহানের সাথে আমার দেখাশোনার বিয়ে। বিয়ের আগে আমরা কেউ কাউকে চিনতাম না। ম্যারেজ মিডিয়া থেকে বায়োডাটা নিয়ে ওর মা প্রথমে ফোন করলেন। ফোন ধরলাম আমি। আমার শাশুড়ির গলার স্বর কেমন ফ্যাসফ্যাসা হাস টাইপ ছিল। কথা বলার সময় মনে হতো ঠান্ডা লেগে আছে। উনি হ্যালো বলে জানতে চাইলেন এটা মনামিদের বাড়ি। মনামি এখন কোথায় আছে? আমি খুবই অবাক হয়ে উত্তর দিলাম, জি এটা মনামিদের বাড়ি। মনামি এখন আপনার সাথে কথা বলছে। উনি একদম স্বাভাবিকভাবে জানতে চাইলেন আমার হাইট কত, গায়ের রং কেমন, আমার কোনো ছেলে বন্ধু আছে নাকি। ফোন রাখার পর আম্মা চট দিলেন, যে কেউ ফোন করে আমার পাছার রং জানতে চাইলো নাকি আমি বলে দেব। আমার পাছা শুকনো, হাঁটার সময় নড়ে না। গালে হাত দিয়ে টেলিফোনের পাশে বসে অনেকক্ষণ ভেবেছিলাম যে পাছার রঙের সাথে হাঁটার সময় পাছা নড়ে কিনা তার রিলেশন কোথায়। আম্মা এমনি কিসের সাথে কি মিলিয়ে কি বানিয়ে বলে দেন তার ঠিক নেই। যেমন পরের দিন যখন ফারহানের আম্মা বাসায় গাড়ি নিয়ে এলেন, আম্মা হাসতে হাসতে তাকে হাড়ি ভাঙা আম খেতে দিয়ে বললেন তিনি নাকি আমার ফোন রাখা দেখেই বুঝতে পেরেছেন ছেলে পক্ষ থেকে ফোন এসেছে এবং ফোন করেছে ছেলের মা, নইলে এত প্রশ্ন অন্য কেউ করে না। ফারহানের মা মুখ ভর্তি আম নিয়ে ফ্যাসফ্যাসে গলা দ্বিগুণ করে বললেন, আপনি অনেক বুদ্ধিমতী। বুদ্ধিমতী মায়ের মেয়েরা বোকা হয়। আমার মেয়ে পছন্দ হয়েছে। আমি আসলেই বোকা, কারণ অহন বলার পরও আমি কখনো বুঝতে পারিনি যে ফারহান সাথীর সাথে নিয়মিত শুয়ে আসছে। স্বামীর পরকীয়ার খবর স্ত্রী টের পেল 7 বছরের অসুস্থ মেয়ে। আমি বোকা না তো কি। ফারহানের জন্য আমরা একদিন সেজেগুজে অপেক্ষা করছি। মাসে 2 বার আমরা চাইনিজ খাই। ফারহান কাজ শেষে গাড়ি করে আমাদের নিয়ে যায়। যাবার সময় অহনাকে ইউনিমার্টের মিনিসো থেকে পুতুল কিনে দেওয়া হয়। ফারহান খুব আনন্দ নিয়ে পুতুল কেনে। অহনার জন্য একটা পুতুল কিনলে ওর জন্য মিনিসো থেকে কিছু নেয়। দামরা বেটা মানুষের মিনিসো থেকে কি নেয়ার থাকে জানি না, আজব লাগে। আমরা একদিন ইউনিমার্টের ওপরে সেফস টেবিলে সালাদ বার থেকে সালাদ খাচ্ছি। ওদিন চাইনিজে যাওয়া হয়নি। ফারহানের কি যেন কাজ আছে। আমাদের নামিয়ে আবার অফিসে যাবে। অহনার জন্য চিকেন ফ্রাই নেওয়া হয়েছে। অহনা চিকেনে কামড় দিয়ে বলল, বাবা তুমি যে কাজে যাচ্ছ কাজটা হবে না। ফারহানের হাত কেঁপে সালাদ জামায় পড়ে গেল। চিকপিস সালাদের সাথেও নিয়েছে রাশিয়ান সালাদ। শার্টের ঠিক পেটের কাছে মাখামাখি অবস্থা। ফারহান প্রথমে সালাদ মুছল, তারপর শার্ট ধুয়ে এসে বসে অহনার কাছে ঠান্ডা গলা জানতে চাইল ফারহান কি কাজে যাচ্ছে এটা অহন জানে নাকি। অহনের চিকেন খাওয়া শেষ, সে তখন কেক খাচ্ছে। কেক খেতে খেতে অহন বলল, এই কেকটা নিয়ে যাও, আজকে সাথী আন্টির ছেলের জন্মদিন। ওনার স্বামী বাড়িতে আছে। আমি দেখলাম ফারহানের হাতের কাঁটা চামচ কাঁপছে। অফিসের পাশে সাথীর বাসা, ওরা ক্লাসমেট, এখন ব্যবসায়িক পার্টনার। সাথীর বাসায় ফারহানের যাওয়া খুব স্বাভাবিক। এতে ওর হাত কাঁপবে কেন? অহনা আমার দিকে তাকিয়ে বলল, মা আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে? তুফান দেখব। শাকিব খানের সিনেমা। ভারতীয় অভিনেত্রীর একটা গানের জন্য এই সিনেমা হিট করবে। আমি অহনের মুখের উপর হাত চাপা দিলাম। মেয়েটা অসুস্থ হবার পর পাগলের মতো কথা বলে। একটা 7 বছরের বাচ্চা মেয়ের অ্যাডাল্ট মুভি দেখতে চাওয়া অস্বাভাবিক। মিমির গানটা আমি দেখেছি। ইচ্ছাকৃতভাবে জায়গা গোলা করে দর্শককে জোরপূর্বক নোংরা ভাবতে বাধ্য করা হয়েছে।
এদের আরো অশ্লীল খোলামেলা বিকিনি পরা ছবি ইন্টারনেটে নিজেদের পেজে ইনস্টায় আপলোড করা থাকে। শুধু গানের ভেতর দেখা গেলেই দোষ। ফালতু পাবলিসিটির ধান্দা। ফারহান অফিসে গেল না। ও একটা ফোন করে এসে আমাদের নিয়ে বাড়ি ফিরে এলো। আমাদের বাসাটা 3 বেডরুমের। একটা আমরা থাকি, অন্য দুটো সাজানো থাকে। ফারহানের মা বেঁচে থাকতে উনি এসে থাকতেন। আরেকটা অলিখিতভাবে ফারহানের বড় বোনের, উনিও ঢাকায় থাকেন। তবে মাসের 10-11 দিন আমাদের এখানে ঘুরে যান বলতে আসেন একদিন বিকালবেলা। এরপর রাত হয়ে গেছে বলে রাতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ওঠেন অনেক বেলা করে। উঠেই দোকানের পরোটা ভাজি আনার অর্ডার দিয়ে আবার শুয়ে পড়েন। দুপুরের আজান দিলে একবারে গরম ভাতের সাথে মাংস, শুটকি এবং সকালে আনা পরোটা ভাজি খেয়ে বলেন, কইরে মনামি, আমাকে 1 কাপ চা দিবি না? খেয়ে চলে যাই, তোর হাতে চা খুব মজা। চা বানিয়ে এনে দেখব উনি আবার ঘুমিয়ে পড়েছেন। সেই ঘুম ভাঙবে আবার পরদিন দুপুরে। এভাবে একই নিয়মে 3 দিন পার করে দেবেন। ওনাকে 3য় দিন দেখতে আসবে ওনার ছেলে, সে এসে থেকে যাবে। 5ম দিন আসবে ওনার স্বামী, তিনিও এসে থেকে যাবেন। 11 দিনের দিন ওনারা বলা নেই কওয়া নেই হুট করে ড্রাইভারকে বলবে, এই আমাদের বাসায় দিয়ে আসো। যাবার সময় আপা আমাকে জড়িয়ে ধরে বলবেন, আম্মা একটা রত্ন জোগাড় করেছিলেন ফারহানের জন্য। আমার ভাইটা বেকুব, আস্ত বেকুব, বইয়ের কদর করে না। ওনার স্বামী খুব দ্রুত মাথা নাড়িয়ে জানান দেবেন যে ওনার স্ত্রীর কথা 100% ঠিক, কথায় কোনো ভেজাল নেই। যাবার আগে ওনার ছেলে এসে আমাকে সালাম করে দাঁড়িয়ে থাকবে। প্রথম বিয়ের পর আমি বুঝতাম না। ফারহানের আম্মা আমাকে বিপদ থেকে উদ্ধার করলেন। ওর হাতে 100টা টাকা দাও, চলে যাবে। আমি তখন নতুন বউ, পড়াশোনা করি, বিয়ে হয়ে এসেছি 2 দিন, হাতে টাকা আসবে কোথা থেকে? ফারহানের আম্মা আস্ত করে ঘরে গিয়ে টাকা এনে নাতির হাতে দিলেন। ছেলেটা সুরুত করে চলে গেল। এরপর থেকে আমিও হাতে 100 টাকা রাখি, সালাম করলে হাতে দিয়ে দিই। এবার দেখলাম 100 টাকা দেয় নিতে চাইল না। ছেলে কলেজ পাস করেছে, হয়তো টাকা বেশি চায়। আমি টাকা টেবিলের উপর রেখে চলে এলাম। এটা আমার চাকরি করে পাওয়া টাকার সুদের অংশ। ফারহান সংসার খরচ বাদে একটা এক্সট্রা পয়সা আমাকে দেয় না। 100 টাকা যে দেই আমি, এই বেশি। অহনা পড়ালেখায় খুব ভালো, নিজে অঙ্ক বই শেষ করে ফেলে আমাকে চমকে দিল। ফারহানকে দেখাতে ও খুব উৎসাহ নিয়ে দেখে অনেকগুলো ভুল বের করেছে। অহনা ফারহানের কাছে স্কেল নিয়ে দেয়, আমি খুব আহত হলাম। এটা কেন আনলে মা? কারণ বাবার মন চাইছে প্রতিটা ভুলের জন্য আমাকে স্কেলের বাড়ি দিতে। ফারহান উঠে চলে গেল। আমি অহনাকে একটু বকলাম। বানিয়ে মিথ্যে কথা বলার অভ্যাসটা ওর বসে গেছে। খেতে বসে ফারহানকে সরি বলল অহনা। ফারহানও ওকে গাল টিপ আদর করে দিল। তবে ঘুমোতে যাবার আগে একটা উদ্ভট কথা বলল ফারহান। ওর নাকি সত্যি অহনাকে স্কেল দিয়ে মারতে মন চেয়েছিল। তারপর আমরা চাইনিজ খেতে গেলাম। অহনা ফারহানকে কাজে যেতে মানা করলো, সাথে ছেলের কথা বলল। বাসায় ফিরে সেদিন ফারহান অহনার বালিশ ওর মায়ের ঘরে দিয়ে এলো। এখন থেকে অহনা ওই ঘরে ঘুমাবে। আম্মা যেহেতু মারা গেছেন, তাই ঘরটা আম্মার জন্য সাজিয়ে রেখে লাভ নেই। অহনা থাকুক, বড় হচ্ছে মেয়ে। স্বামী স্ত্রীর শোয়াশুয়ি ছাড়াও অনেক ধরনের আলাপ থাকে, এগুলো রাতেই হয়। বাচ্চাদের এসব শোনার দরকার নেই। অহনাকে বলতে সে খুশি হয়ে লাফাতে রুমে চলে গেল, যেন সে জানতো এমন কিছু একটা হবে। ওই রাতে ফারহান নাক ডেকে ঘুমালো। আমি অনেকবার উঠে অহনাকে দেখে এলাম। দুজনেই শান্তিতে ঘুমাচ্ছে। আমি সারা রাত 1 ফোঁটা ঘুমাতে পারলাম না, কেমন খালি লাগছিল। ভোর রাতে মেয়ের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখ লাগার আগে শুনলাম অহনা আমার গলা জড়িয়ে বলছে, আমি জানতাম তুমি আসবে মা। সাথীর একটাই ছেলে,
অটিস্টিক। আমার শাশুড়ি বলতেন, বাপ মায়ের পাপে সন্তান খায়। আমি কথাটা বিশ্বাস করি না। সন্তান দেয়ার মালিক আল্লাহ। অহনাকে তিনি নিজের হাতে আমাকে দিয়েছেন। অহনার রোগটার কথা সাথী জানতো না। ফারহান কথায় কথায় একদিন ওকে বলে দিল। সাথী পরদিন ছেলের হাত ধরে আমার বাসায় উপস্থিত। এসেই কান্নাকাটির ঢেউ তুলে দিয়েছে। ওরা দুইজন ফ্রেন্ড, দুজনের সন্তান অসুস্থ। ওর ছেলে তাও বেঁচে থাকবে, আমার মেয়ের সে সম্ভাবনা 0%। মা কাঁদতে কাঁদতে সাথীর ছেলে আমার চীনামাটির ফুলদানি ভেঙে ফেলল। অহনের ড্রয়িং বুক ছিঁড়ে ফেলেছে। বারান্দার গাছ উপড়ে দিল। রান্নাঘরে গিয়ে বুয়াকে কামড়ে এলো। সাথী তার ছেলেকে একটুও ডাক দিল না, বরং অহনার দুঃখে কেঁদেই গেল। একটু পর ছেলেটা অহনার রং পেন্সিল মুছতে ভাঙতে গেলে অহনার হাতের কবজি ধরে শক্ত, অথচ সেই ঋণ মিষ্টি গলায় বলল, আর একটা জিনিস নষ্ট করলে আমি তোমার হাত ভেঙে ফেলবো। ছেলেটা এই শুনে মেঝেতে হাত পা ছড়িয়ে শুয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। অহনা কথা বলে বসে নিজ মনে কালার করছে। একটা টিয়া পাখি তার দুটি ছানাকে দানা খাওয়াতে উড়ে উড়ে আসছে। মুখে ঝুলছে একটা কিলবিলে কালো কুসকুসে কেঁচো। রং করতে করতে অহনা মুখ না তুলেই বলল, মা, ওকে একটা কেঁচোর মতো লাগছে, দেখো কেমন কিলবিল করছে। এই কেঁচো, তুমি মিথ্যে ঢং করো না তো। সাথী সেই কথা শুনতে পেয়ে ছেলেকে হ্যাঁচকা টান মেরে মেঝে থেকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমরা অনেকটা সময় পর দুপুরের ভাত খেতে বসলাম। সামান্য খাবার, মুরগির মাংস পেঁপে দিয়ে, উপরে ভাজা জিরা ছেটানো, পাট শাক ভাজি, ঘন করে পাঁচমিশালি ডাল, লবণ হলুদ দিয়ে বুট, মসুর, মুগ, মটর আর খেসারির ডাল প্রেসার কুকারে সিটি দিয়ে রসুন, পেঁয়াজ, সামান্য আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে বাগার দেয়া। মরিচের গুঁড়া দিতে হবে মশলা কষা কষা হলে, তখন সুন্দর রং হয়। অহনার এই ডাল খুব প্রিয়, সে এই ডাল দিয়ে ভাত মেখে খায়। আমি খেতে খেতে অহনাকে বুঝিয়ে বললাম, সবার সামনে ওভাবে বলতে হয় না, তাছাড়া বাচ্চাটা অসুস্থ। অহনা খেতে খেতে হেসে হেসে বলল, মা, তুমি কিছুই জানো না, ও মোটেও অটিস্টিক না। সাথী আন্টি মিথ্যা কথা বলে। ছেলেটা ছোটবেলা থেকে যা চেয়েছে উনি তাই দিয়েছেন বলে ও এমন জেদ করে। এখন রোগের দোহাই দিয়ে সবাইকে ওর প্রতি সিম্প্যাথেটিক করে রাখে। এটা তো ঠিক না মা। যারা সত্যি এইরকম তারা তো ওর থেকে আলাদা, ওরা ভালো। অহনা মাঝে মধ্যে খুব কঠিন ইংরেজি শব্দ ব্যবহার করে। সে নিজে নিজে ফ্রেন্ডস দেখে। বদ কিছু আসতে নিলে দুই হাতে চোখ ঢেকে জানতে চায়, মা গিয়েছে? আমি ইংরেজি কম বুঝি, ওকেও ইংরেজি বুঝিয়ে বলতে পারি না, অথচ সে দিব্যি ইংরেজিতে খবর শোনে, সিরিয়াল দেখে। আজব। ফারহান 3 দিন পর অহনাকে রুমে গিয়ে খুব ধমকালো। রেগে অস্থির হয়ে রুমে এসে আমার ওপর চোটপাট করে বলল, সাথে নাকি পার্টনারশিপ উইথড্র করবে। ও পার্টনারশিপ উইথড্র করলে বিজনেসটা ফারহান একা চালাতে পারবে না। এর সব কিছু হয়েছে অহনের জন্য। অহন যদি ওই দিন সাথীর ছেলেকে কেঁচো না বলতো, তাহলে সাথী রাখতো না। ফারহানকে বুঝিয়ে আমি শান্ত করে পরের দিন সাথীর কাছে ক্ষমা চাইতে যাব ঠিক করলাম। ফারহানের অফিসের পাশের বিল্ডিংয়ে সাথীর বাসা। অফিসে গিয়ে দেখলাম ফারহান কেবিনে নেই। তখন দুপুরের খাবার সময়। অফিস একদম ফাঁকা। পিয়নটাও মনে হয় ওদের ডাইনিংয়ে ভাত খাচ্ছে। ফারহানের টেবিলে খাবার রেখে সাথীর বাসায় গেলাম। সাথীর বাসা 6 তলা, ইলেকট্রিসিটি নেই। হেঁটে হেঁটে 6 তলায় উঠে হাঁপিয়ে গেছে। সাথীর ছেলেটা হুট করে দরজা দিয়ে বের হয়ে সিঁড়ির স্পেসে একটা পিং পং বল নিয়ে খেলছে। ওকে পেছনে রেখে ঘরে ঢুকলাম। সাথীর বাসায় প্রথম আসা। আমাদের বাসায় ওদের অনেকবার দাওয়াত করে কোরমা পোলাও খাওয়ালো। সাথী সবসময় রেস্টুরেন্টে খাওয়ায়। বাসায় নাকি ওর এত গেস্ট নিয়ে রাধার ঝামেলা ভালো লাগে না। সাথীর বাসায় অনেক গাছপালা, একজোড়া লাভ বার্ড ঝুলছে। ফারহান লাভ বার্ড খুব পছন্দ করে। আমি পাখি টাকি পালা দেখতে পারি না। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। সাথীর বেডরুম থেকে হুটুপুটির আওয়াজ পেলাম।
ও শুনেছিলাম বাসায় জুম্বা করে, হয়তো এখনো ব্যায়াম করতে ব্যস্ত। দরজা ভেজানো ছিল। হাত ছেলে উকি দিয়ে দেখি সাথীর গায়ে একটা সুতোও নেই। ওর শরীরের উপর ফারহানের মিনিসো থেকে কেনা সমস্ত জিনিস সাজানো। ফারহান একটা আন্ডারওয়্যার পরে দাঁত দিয়ে ওই জিনিসগুলো একটা একটা করে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলছে, আর সাথী শরীর দুলিয়ে খিলখিল করে হেসে তালি মারছে। ফারহান আবার হাউফ হাউফ করে ডাকছে। সাথী বলছে মিয়াও মিয়াও। আমি ঠিক বুঝলাম না বা বিশ্বাস করতে পারলাম না আমি কি দেখছি। সাথীর ছেলেটা হঠাৎ পেছনে এসে বলল, ওদের এখন বিরক্ত করো না, বিরক্ত হলে ওরা খুব মারবে, মেরে মেরে মা আমার চামড়া তুলে ফেলবে। তারপর বাবা আসলে বলবে আমি তো অসুস্থ, তাই খেলতে গিয়ে পরে ব্যথা পেয়েছি, তুমি চলে যাও, ওরা তোমাকে দেখতে পেলে মেরে ফেলবে, আর কখনো এসো না। আমি ছুটে পালিয়ে এলাম। ফারহানের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। মাঝরাতে এসে মনে হয় আবার ফিরে গেলাম টিফিন ক্যারিয়ার আনতে। ফারহান কেবিনে বসে খাবার খাচ্ছিল। আমাকে দেখে খুব আমুদে গলায় বলল, ডিম ভুনাটা অনেক মজা হয়েছে, তুমি আম্মার রান্নার অনেক কিছু শিখেছ, আপা কিছুই পায়নি। আমি ক্লান্ত চোখে ফারহানের খাবার খাওয়া দেখতে লাগলাম। একটা লোক কতটা ভণ্ড হলে এভাবে স্ত্রীকে দিনের পর দিন ধোঁকা দিতে পারে। বাসায় ফিরে ভাত খেলাম না, শুয়ে শুয়ে কাঁদলাম। আসরের আজানের পর অহন কি একটা মিষ্টি গান গাইতে গাইতে রুমে ঢুকলো। অযথা ড্রয়ার টানাটানি করলো। আমি ওকে ধমক দিতে গিয়েও দিলাম না। আমার এই মেয়েটা বাদে আছে কে? অহন আমার কাছে বসে কপালে চুমু খেয়ে আবার ওই কথাটা বলল, সাথী আন্টি খুব বিশ্রীভাবে মারা যাবে, মুখে রক্ত উঠে পড়ে থাকবে, মাছি ভনভন করবে। আমি অহনকে জড়িয়ে ধরলাম, মনে মনে বললাম তাই যেন হয়, সাথী যেন এভাবে মরে যায়। অহন আমার কানে কানে বলল, মা তুমি যা বলেছ আবার বলো। আমি আবার মনে মনে বললাম, সাথী একটা নটি, ও যেন ঘাড় ভেঙে মরে। অহন হাসতে হাসতে বিছানায় শুয়ে আমাকে প্রশ্ন করলো, মা নটি কি খুব খারাপ কথা? এর পুরুষলিঙ্গ কি হবে? নটা মাগা। আমি ভয় পেয়ে অহনকে ছেড়ে দিলাম। অহন চুপচাপ দরজা ছেড়ে বেরিয়ে যাবার সময় বলল, ভয় পেও না, বাবা ভালো হয়ে যাবে। অহনের মেয়ে ফ্রেন্ডের কথা বলেছি। সাথীর বিল্ডিংয়ে অহনের একজন ফ্রেন্ড থাকে। তার জন্মদিনে অহনকে দাওয়াত করেছে। অহন দাওয়াত পেয়ে খুব খুশি। ওর শরীরের অবস্থা তেমন ভালো নয়। দিনের অধিকাংশ সময় শুয়ে থাকে। নিজে টয়লেটে যেতে পারে না, কোলে করে নিয়ে যেতে হয়। ফারহান সকালে অহনকে কোলে নিয়ে টেবিলে বসিয়ে দেয়। আমরা একসাথে নাস্তা করি। অহন বেশি কিছু খেতে পারে না। খাওয়া শেষ হলে আবার ফারহান ওকে বিছানায় নিয়ে শুয়ে দেয়। প্রতিবার এই কাজটা করার সময় অহন ফারহানের গালে চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ বাবা। আমি ফারহানের সাথে তেমন একটা কথা বলি না। ফারহানকে ছেড়ে যাওয়া গেলে চলে যেতাম। আমার বাবা একবার বিশাল অসম্মানজনক একটি কাজ করলেন। একজনের জমি নিজ নামে করে ফেললেন। লোকটা মামলা দেবে বলল, নয়তো নগদ জমির দাম। আমাদের হাতে তখন অত টাকা নেই। বাবা জমি ফিরিয়ে দিতে চাইলেন। লোকটি রাজি হলো না। ফারহান তখন টাকাটা দিল। বাবার মৃত্যুশয্যায় বাবার মাথায় হাত রেখে আমি ওয়াদা করেছিলাম ফারহানকে কখনো ছেড়ে যাব না। বাবা কেন তখন এই ওয়াদা করিয়েছিলেন খুব অবাক হয়েছিলাম। এখন বুঝি বাবা হয়তো ফারহানকে চিনতে পেরেছিলেন। বাবারা কখনো ভুল বোঝে না, তেমন বাবার মতো বাবা হতে হয়। ফারহান অহনকে ওষুধ খাইয়ে দিতে গেলে অহন মুখ খুলছে না। ফারহান বিরক্ত হয়ে আমাকে ডাকলো, দেখে যাও, এমন করলে হয়? ওষুধ না খেলেও ঠিক হবে কিভাবে? অহন খুব শান্তভাবে ফারহানের দিকে তাকালো, যেন স্বর্গ থেকে আসা কোনো ফুলও দেখছে। বাবা, তুমি মন থেকে চাইছো আমি ওষুধ খাই, ভালো হই? ঠিক আছে, আমি খাবো, তবে এক শর্তে। আজকে বার্থডে পার্টিতে যাবার আগে আমাকে একটা হুইল চেয়ার কিনে দিতে হবে, আর তুমি মাকে সরি বলবে। ফারহান চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বলল, তোমার মাকে বেহুদা কারণে
আমি সরি বলতে যাব কেন? সরি বলার মতো আমি কি করছি? অহনা এত অসুখের মধ্যে হাসছে। হাসতে হাসতে ফারহানের কোলে উঠে বলল, সরি বলার মতো অনেক কিছু করেছো বাবা, তুমি সরিটা বলে দিও, আমি ওদের কথা কানে তুলছি না। অহন কোন জামা পরে পার্টিতে যাবে দেখছি। পাতলা সুতি জামা আছে, তবে সেগুলো পার্টিতে যাবার মতো না। অহনের জন্য জামা কিনতে হবে। ওর পার্টি শু আছে লাল রঙের, ওগুলো ওর পায়ের মাপে হয় কিনা দেখতে হবে। মেয়ের মাথায় আমি একটা টায়রা দেব। ফেসবুকে ড্রিমস ক্লাব নামের একটা পেজে এক দামড়ি ইনফ্লুয়েন্সারের মাথায় মুকুট পরে লাইভ করে। তার মাথায় নীল পাথর বসানো একটা মুকুট ভালো লেগেছিল। সেই মুকুট কিনতে হলে এখনই নিউ মার্কেট যেতে হবে, ওদের শোরুম নিউ মার্কেট। ফারহান আমার কাছে ক্ষমা চাইলো কি চাইলো না তাতে কিছু আসে যায় না। ফারহান সন্তান জন্ম দিতে অক্ষম, এটা আমি জানতে পারি বাবা মারা যাবার পর। অহনকে আমি ওকে উপহার দিয়েছিলাম। দেব শিশুটিকে সে ভালোবাসতো না, এখন হয়তো বাসে অথবা করুণা করে। ফারহান আমাদের তৈরি হতে বলে সাথীকে ফোন করেছে শুনলাম। ও ফিরে এসেছে। ভীষণ অপরাধী মুখ করে আমাকে অবাক করে বলল, সরি মনামি, আমার ব্যবসাটা বোধহয় থাকবে না। সাথীর স্বামী ওদের নিয়ে বিদেশ চলে যাবে। উনি চায় না আমাদের পার্টনারশিপ থাকুক। অহন আবারও হাততালি দিয়ে বলল, কি মজা কি মজা, সাথী আন্টির কেঁচো ছেলেটা বিদেশে যাবে। ও বিদেশে গিয়ে একদম সুস্থ হয়ে যাবে বাবা। মা, আমরা কখন নিউ মার্কেট যাব? আমি একটা লাল রঙের টায়রা কিনব, লাল জুতার সাথে ম্যাচিং লাল টায়রা। আমি খুবই ক্লান্তভাবে বললাম, যাব মা, এখনই যাব। আগে তোমাকে হুইল চেয়ার কিনে দেব, তারপর যাব টায়রা কিনতে। অহনের এসব অতি আজব কথায় এখন আর আমি চমকিত হই না। মেয়েটা আমার চোখের সামনে মরে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। এর থেকে বড় ফেউলিয়ার হতে পারে না। পার্টিতে অহন হুইল চেয়ার করে ইচ্ছে মতো ছোটাছুটি করছে। ওর মাথায় ছোট ছোট লাল পাথর বসানো টায়রা, মাঝের বড় পাথরটা নাকি আমেরিকান ডায়মন্ড কাটিং করা, দূর থেকে ঝিকমিক ঝিকমিক করে। আমরা নিউ মার্কেট গিয়ে একই সাথে জামা ও টায়রা কিনে একটা মলের রেস্ট রুমে অহনের ড্রেস বদলে সোজা পার্টিতে উপস্থিত হলাম। সাথীও এসেছে ছেলেকে নিয়ে। ছেলেটা আজকে শান্ত হয়ে বসে আছে, ওর হাতে লাভ বার্ডের খাঁচা। আমাদের খেতে ডাকা হলো। তেহারি, রোস্ট, কোক। খাওয়ার পর কেক কাটা হবে। অহনকে আমি একটু মুরগি ছিঁড়ে খাইয়ে দিচ্ছি, সাথে ছেলেটা খাঁচা খুলে পাখি ছেড়ে দিল। সারা ঘরে পাখি উঠছে। উঠতে উঠতে পাখি দুটো বেরিয়ে গেল। কেউ একজন বলল, ওরা খুব বেশি দূর যেতে পারবে না, ছাদে গেলেই পাওয়া যাবে। সাথী সাথে সাথে ছাদে চলে গেল। অহন বলল, পানি খাবে। আমি পানি আনতে গেলাম। অহন একটু হালকা গরম পানি খায়। এবার সে ওভেনের প্লাগ নষ্ট, চুলায় গরম পানি হচ্ছে। এমন সময় ধূপ করে একটা শব্দ পেলাম। সবাই বারান্দা দিয়ে দেখতে গেছে। চিৎকার চেঁচামেচি শুরু হলো। আমি গরম পানি নিয়ে এসে দেখি হুইল চেয়ার ফাঁকা, অহন নেই। ফারহান হয়তো ওকে কোলে নিয়ে কোথাও গেছে ভেবে বারান্দায় গিয়ে দেখি সবাই বিস্ফারিত চোখে নিচে তাকিয়ে আছে। কেউ কেউ ছুটে নেমে গেল। ওদের ভেতর ফারহানকেও দেখলাম, তবে অহন কোলে নেই। আমিও নিচে তাকালাম। সাথে সাথে মাথা চক্কর দিয়েছে। সাথে গাড় ভেঙে নিচে পড়া, ওর একটা পা বিশ্রীভাবে থেতলানো, পুরো মুখে রক্ত মাখামাখি, মাছি উঠছে। আমি ছাদে দৌড়ে উঠলাম। অহন ওখানেও নেই। দেয়ালের ধারে একটা বড় লাল পাথর পড়ে আছে। পাথরটা নিয়ে হাতের মুঠোয় চেপে নিচে নেমে দেখলাম অহন হুইল চেয়ারে বসা। সাথীর কেঁচো ছেলেটা আমার সামনে এসে অহনকে বলল, থ্যাংক ইউ। আমি দাঁতের নিচে হাত কামড়ে ধরলাম। অহন আমাকে দেখে খুব রুগ্নভাবে হুইল ঠেলে এগিয়ে এসে বলল, মা, পাথরটা আমার টায়রায় লাগিয়ে দেবে? টায়রাটা আমার খুব পছন্দ হয়েছে। আমি কি এটা আজকে সারাদিন পরে থাকতে পারি? পরিশিষ্ট মনন আমাকে অবাক করে দিয়ে 4 বছর বয়সে প্রথম কথা বলেছে। ওর প্রথম কথা হলো,
অহন আপু তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি দৌড়ে গিয়ে মননকে জড়িয়ে ধরলাম। অহন মারা যাবার পর আমরা বসার ঘরে ওর একটা ছবি রেখেছি। এর বাদে অহনের সবকিছু বিলিয়ে দেওয়া হয়েছে। মননকে এক দুবার অহনের ছবি দেখিয়ে বলা হয়েছে বড় আপু। মনন চুপ করেছিল, কিছু বলেনি, জানতেও চায়নি। বাচ্চাটা সময় পার হয়ে কথা বলতো না। অনেক ডক্টর দেখিয়েছে, সবাই বলেছে ওর ভোকাল কর্ড সহ শ্রবণেন্দ্রিয়তে কোনো সমস্যা নেই, হয়তো কোনো একদিন কথা বলবে। পৃথিবীতে অসংখ্য মিরাকল ঘটে, মননকে কনসিভ করাও তেমন মিরাকল। অহনের মৃত্যুর 4 মাস পর একদিন আমি পিরিয়ডের ডেট মিস করলাম। ফারহান সহ ডক্টরের কাছে গেছি। উনি গম্ভীর মুখে সিনেম্যাটিক ভাবে বললেন, কংগ্রেচুলেশন, আপনি মা হতে চলেছেন। ফারহান হতবাক হয়ে জানতে চাইল এটা কি করে সম্ভব। ডক্টর অত্যধিক আশ্চর্য হয়ে বললেন, অসম্ভব মনে হবে কেন? উনি কি আপনাকে ছাড়া অন্য কারো সাথে শুয়ে বাচ্চা নিয়ে ঘুরছে? গোলে তো আরো আগে ঘুরতে পারত, এত বছর পরে ঘুরবে কেন? আল্লাহ চেয়েছেন, হয়েছে, এখন বাড়ি যান, স্ত্রীর যত্ন নিন। ফারহান যোগ্য স্বামীর মতো, ভালো বাবার মতো আমাকে সেবা করেছে। বমি করলে পরিষ্কার করে ডিম পোস্ট করে এনে বলেছে, খাও, নইলে দুর্বল হয়ে যাবে। আমাদের বাবুর গ্রোথ হবে না। মনন আমাদের সেই পরম আকাঙ্ক্ষার সন্তান। ওকে বকে নিয়ে জানতে চাইলাম, এতদিনও কথা বলেনি কেন? মনন আমার বকে মুখ লুকিয়ে উদ্যুত দিল। তার ইচ্ছা হয়নি তাই বলেনি, আজ ইচ্ছে করেছে তাই কথা বলেছে। আমি ভয়ে ভয়ে জানতে চাইলাম, তুই অহনকে চিনিস? মনন এবার মুখ তুলে তাকে মিষ্টি হেসে বলল, অহন আপু আমাকে বলেছে ও তোমার নিজের মেয়ে ছিল না, আমি তোমার নিজের ছেলে, তাই আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। মনন খিলখিল করে হাসতে লাগলো। ওর লাল গাড়িটা ঘরময় লুয়া লুয়া শব্দ তুলে ঘুরে বেড়াচ্ছে। অহন আমার বড় বোনের নাপাক সন্তান ছিল। দুলাভাইয়ের সাথে রাগ করে দেশে চলে আসার 1 সপ্তাহের মাথায় আমাকে জানালো সে 1 মাসের প্রেগনেন্ট। বাচ্চাটা দুলাভাইয়ের না, আপার সেক্স পার্টনারের। সেক্স পার্টনার মানে মন চাইলে তার সাথে সেক্স করা যায়। আমি ভয় পেয়ে আটকে উঠলাম। বোন ভাবলেশীন গলায় বলল, পার্টনার শ্বেতাঙ্গ, বাচ্চাটা হলে তো দুলাভাই বুঝে যাবে এটা ওর না। আমার বড় বড় মেয়েরা আছে, ওদের ভবিষ্যৎ আমার সেক্স ডিজায়ারের জন্য নষ্ট হতে পারে না। তাই ঝগড়ার নাটক করে চলে এলাম। 9 মাসের মাথায় বোন বাচ্চা জন্ম দিয়ে আমার কোলে তুলে চলে গেল। সবাই জানলো আমরা একটা বাচ্চা দত্তক নিয়েছি। অহনর জন্মের বিষয়টা হয়তো কোনোভাবে বুঝে গিয়েছিল, তাই বাচ্চা মেয়েটা ক্যারেক্টারলেস লোকজনের কাছাকাছি থাকলে টয়লেট করে দিত। মননকে শক্ত করে বুকের মধ্যে চেপে রাখলাম। আহারে, আমার ছোট্ট মেয়েটা বুক ভর্তি কষ্ট নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। অদেখা দুয়ারের অপর প্রান্তে সে হাজার হাজার ফুলবাগানের একটি নিষ্পাপ ফুল হয়ে ফুটে থাক। মনন চুপি চুপি আমার বুকে মুখ গুজে রেখে বলল, আপু ভালো আছে মা, খুব ভালো আছে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।